আজকের স্ম্যাকডাউনকে নিয়ে কি কথা বলার মতো সেরকম কিছু আছে? সত্যি কথা বলতে নেই, কিন্তু তবু চলো যেটুকু যা হয়েছে স্ম্যাকডাউনে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আর সাথে সাথে দ্য রিং জেনারেল, দ্য কেরিয়ার কিলার গান্থার এমন একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে দিয়েছে মেসি আর কোডি রোডসকে নিয়ে, যেইটা সত্যি অনেকটাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, বিশেষ করে আর্জেন্টিনার ফ্যান্স আর লিওনেল মেসি ফ্যান্সদের জন্য তো খুবই বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। তো সেটা নিয়েও কথা হবে ভিডিওর শেষে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজকে আমরা রিং জেনারেল গান্থারকেই দেখতে পাই, যেখানে গান্থার এসেছিল আর সে এটা নিয়েই বলছিল যে কিভাবে আগের সপ্তাহে নিকলডিসের সাথে সে যেটা করেছে সেটা নিকলডিস ডিজার্ভ করে, কারণ নিকলডিসের কাছে সেটা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি খুঁজেছিল, কারণ সে হলো প্রফেশনাল আর অন্যান্য সব জায়গায় সে প্রফেশনাল থাকারই চেষ্টা করে, কিন্তু জবের থেকে স্ম্যাকডাউনে সে এসেছে তাকে ঠিকমতো ট্রিট করা হচ্ছে না। আর নিকলডিস তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি দেওয়ার বদলে তাকে কী করেছে, স্যামি জেনের সাথে টিম আপ করিয়ে দিয়েছে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। আর স্যামিজেন তার লেভেলে নেই, স্যামিজেন তার থেকে নিচে আছে, সে স্যামিজেন থেকে সুপিরিয়র, এইসবই বলছিল গান্থার। কিন্তু সেই সময় গান্থারকে ইন্টারাপ্ট করে দেয় অ্যাডাম পিয়ার্স। যেহেতু নিকলডিস আজকে স্ম্যাকডাউনে ছিল না, তাই অ্যাডাম পিয়ার্সই আজকে স্ম্যাকডাউনকে সামলাচ্ছিল। আর অ্যাডাম পিয়ার্স এসে গান্থারকে বলে যে তুই নিকলডিসের নামে কী কথা বলছিস, তোর তো উল্টে নিকলডিসকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এত কিছুর পরেও নিকলডিস তোর যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাকেও রেখেছে, আর সাথে সাথে সেই ম্যাচে একটা স্টিপুলেশন অ্যাড করে দিয়েছে। নিকলডিসের জায়গায় যদি আমি হতাম না, তাহলে তুই যদি আমার সাথে এরকম করতিস বা আমার গায়ে হাত তুলতিস রতে, তাহলে আমি তো তোকে এতক্ষণে ফায়ার করে দিতাম। কিন্তু নিকলডিস সেটা করেনি। আর যে স্টিপুলেশনটা সে অ্যাড করেছে ম্যাচে, সেটা হলো কালকে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হবে সেই মেইন ইভেন্টে তুই আর স্যামি জেন যদি কোডি রোডস আর সিএম পাংকে হারিয়ে দিতে পারিস, তাহলে তুই আর স্যামি জেন সামার স্ল্যামে যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে সেই ম্যাচে অ্যাড হয়ে যাবি, আর ম্যাচটা হয়ে যাবে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ। তো এইটা শুনে তো গান্থার খুবই আনন্দ পেয়ে যায়। গান্থার বলে এটাই তো আমি চাইছিলাম। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই সেখানে কোডি রোডস চলে আসে, আর কোডি রোডস আসার পর আমরা দেখতে পাই কোডি রোডস একদম ডিরেক্ট গান্থারকে অ্যাটাক করে দেয়, আর তারপর তাদের মধ্যে একটা ছোটোখাটো ব্রল হয়, আর তারপর গান্থার সেখান থেকে চলে যাচ্ছিল। আর কোডি রোডস বলে, গান্থার তুই কী ভেবেছিলি, তুই রতে আমাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি কস্ট করেছিস, তুই আমাকে ব্যাক স্টেজে অ্যাটাক করেছিলি, আর আমি তোকে এইভাবেই ছেড়ে দেবো? তো তোর মধ্যে যদি দম থাকে তাহলে আজকে আমাকে স্ম্যাকডাউনে ফেস করে দেখা, আর আমি চাই অ্যাডাম পিয়ার্স তুই এটাকে অফিসিয়াল কর। অ্যাডাম পিয়ার্স বলে ঠিক আছে, যখন তুমি চাইছো, মানে যখন কোডি রোডস চাইছে, তখন করেই নেওয়া যাক ম্যাচটা। তো আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য কোডি রোডস ভার্সেস গান্থারের ম্যাচও অফিসিয়াল হয়ে যায় এখান থেকে। তো তারপর আমরা দেখতে পাই ফিন ব্যালার ভার্সেস তালা টোঙ্গার মধ্যেও একটা ম্যাচ হয়। আর সত্যি কথা বলতে তালা টোঙ্গাকে আমি যত দেখছি আমি তত ইমপ্রেস হচ্ছি, কারণ অ্যাকচুয়ালি তালা টোঙ্গার মধ্যে পোটেনশিয়াল আছে, তার হাইটের সাথে সাথে তার ইনরিং স্কিলও ভালো। কিন্তু এই মুহূর্তে দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালারকে একটা মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে, কারণ আগের উইকে আমরা দেখেছিলাম ফিন ব্যালার টামাটোঙ্গাকে হারিয়ে দিয়েছিল, আর আজকেও টামাটোঙ্গা ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু টামাটোঙ্গা বেশি কিছু করতে পারে না। আর আলটিমেটলি আমরা দেখতে পাই পরপর দুটো কুড়ি গ্রাস লাগিয়ে আজকে ফিন ব্যালার তালা টোঙ্গাকেও হারিয়ে দিয়েছে। মানে ফিন ব্যালারের কাছে এখন মোমেন্টাম আছে, আর ডাব্লিউডাব্লিউ যদি ফিন ব্যালারকে ঠিকঠাক মতো ইউজ করতে পারে, তো এখান থেকে ফিন ব্যালারের জন্য ভবিষ্যতে ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। এছাড়া ব্যাক স্টেজে আমরা সিএম পাঙ্ককেও দেখতে পাই। এবার সিএম পাঙ্ক তো সবার প্রথমে অ্যাডাম পিয়ার্সের সাথে এটা নিয়ে কথা বলছিল যে এটা কেমন স্টিপুলেশন হলো, আমি তো ওল্ড স্কুল আছি, আমি তো 1-on-1 ম্যাচই বেশি পছন্দ করি। কিন্তু অ্যাডাম পিয়ার্স বলছে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এরপর আমরা সিএম পাঙ্কের সাথে ড্যামিয়ান প্রিস্টেরও একটা ফেস অফ দেখতে পাই, যেখানে ড্যামিয়ান প্রিস্ট বলছিল যে সামার স্ল্যামে যদি সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিতে পারে, তাহলে ভবিষ্যতে ড্যামিয়ান প্রিস্ট আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য সিএম পাঙ্কের পেছনে আসবে। আর সিএম পাঙ্কও বলছিল যে তুইও তোর কাছে চ্যাম্পিয়নশিপটা রেখে দিতে পারিস, কারণ সিএম পাঙ্কও চাইলে ভবিষ্যতে ডাবল চ্যাম্পিয়ন হতে পারে। আর আমি তোমাদের বলছি যে ঘন্টা কিছু হবে না। হ্যাঁ, ড্যামিয়ান প্রিস্ট আর সিএম পাঙ্কের একটা ম্যাচ হয়তো হতে পারে, কিন্তু সেখানেও মানে এই ফিউডটা বেশি যে বড় ফিউড হবে সেরকম না। আর সিএম পাঙ্ক ডাবল চ্যাম্পিয়ন, তাও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের সাথে, এইটা তো এই মুহূর্তে একদমই হবে না। যাই হোক না কেন, এবার এটা খারাপ খবরও এসেছিল, যেটা হচ্ছে রিয়া রিপ্লি যেহেতু এখন ইনজিওর্ড, তাই আজকে অ্যাডাম পিয়ার্স এটাও অফিসিয়াল করে যে রিয়া রিপ্লি সামার স্ল্যামে কম্পিট করতে পারবে না। কিন্তু রিয়া রিপ্লির কাছ থেকে যে ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ সেটাকে রিলিঙ্কুইশ করাচ্ছে না ডাব্লিউডাব্লিউ।
তার বদলে ডাব্লিউডাব্লিউ একটা নতুন রাস্তা বের করেছে, যেটা হচ্ছে রিয়া রিপ্লির কাছে চ্যাম্পিয়নশিপ থাকবে, কিন্তু যতদিন না রিয়া রিপ্লি রিটার্ন করতে পারছে ডাব্লিউডাব্লিউতে, ততদিনের জন্য ডাব্লিউডাব্লিউ একটা ইন্টারিম ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন বানাতে চলেছে। আর এই ওমেন্স চ্যাম্পিয়ন কীভাবে বানাবে তারা? সামার স্ল্যামে একটা 5-ওয়ে ল্যাডার ম্যাচ হতে চলেছে, যার কোয়ালিফিকেশন ম্যাচগুলো আজকে স্ম্যাকডাউন থেকেই শুরু হয়ে গেছিলো। মানে এই 5জন কোয়ালিফাই করবে, আর 5জনের মধ্যে সামার স্ল্যামে একটা ল্যাডার ম্যাচ হবে, সেই ল্যাডার ম্যাচে যে জিতবে সে হয়ে যাবে ইন্টারিম ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন। আর তারপর যখন রিয়া রিপ্লি আবার ফিরে আসবে, তখন তাদের দুজনের মধ্যে ম্যাচ হবে এটা দেখার জন্য যে কে হলো আসল ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন। তো যাই হোক না কেন, এর যে কোয়ালিফিকেশন ম্যাচ তার মধ্যে প্রথম ম্যাচটা শুরু হয়, যেখানে প্রথম ম্যাচ যেটা ছিল সেইটা ছিল টিফিনি স্ট্র্যাটন ভার্সেস ফেটাল ইনফ্লুয়েন্সের জেসি জেনের মধ্যে। এবার এই ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই, যেহেতু জেসি জেনের সাথে ফেটাল ইনফ্লুয়েন্সের আরও বাকি 2জন ছিল, তো তারা এই ম্যাচে ইন্টারফেয়ার করতোই, কিন্তু তারা যাতে ইন্টারফেয়ার করতে না পারে এই ম্যাচে, তাই তাদেরকে রিং সাইড থেকে সরানোর জন্য সবার প্রথমেই আমরা দেখতে পাই তাদের সাথে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে যাদের ম্যাচ হতে চলেছে, মানে আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন ব্রি বেলা আর পেজ, তারা চলে আসে। আর তাদের সাথে বাকি 2জনের মানে ফ্যাটাল ইনফ্লুয়েন্সের বাকি 2জনের ব্রল হয়, আর তাদেরকে রিং সাইড থেকে ক্লিয়ার করে দেওয়া হয়। মানে এরপর যে ম্যাচটা শুরু হয় সেটা টিফিনি স্ট্র্যাটন আর জেসি জেনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ ছিল। এবার এই ম্যাচে জেসি জেন একটু ডমিনেট করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যখন টিফিনি স্ট্র্যাটন প্রিটিয়েস্ট মুনসল্ট লাগিয়ে দেয়, তখন জেসি জেন আর কিক আউট করতে পারে না, আর টিফিনি স্ট্র্যাটন এই ম্যাচটা জিতে সামার স্ল্যামের ল্যাডার ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে। মানে টিফিনি স্ট্র্যাটন এখন আমাদের ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, তার সাথে সাথে সে এখন একটা সুযোগ পেয়ে গেছে ফিউচারে ওমেন্স চ্যাম্পিয়ন হওয়ারও। তো দেখা যাক টিফিনি স্ট্র্যাটন এই সুযোগটাকে কাজে লাগাতে পারে কি না। এছাড়া আমরা ব্যারেন করবিনের একটা ভিডিও প্যাকেজ দেখতে পেয়েছিলাম, যেখানে ব্যারেন করবিন বলছিল যে এখন সে দেখছে অনেক নতুন নতুন সুপারস্টাররা আসছে, তারা নিজেদেরকে কি না কি মনে করছে, কিন্তু তারা ভুলে গেছে ব্যারেন করবিন কী ছিল। আর ব্যারেন করবিন এটাই আবার প্রমাণ করতে এসেছে। আর ব্যারেন করবিনের যে টার্গেট লিস্ট সেটাও অনেক বড়, আর সেই লিস্টের প্রথমে যার নাম আছে সে হলো ট্রিক উইলিয়ামস। তাই সে ট্রিক উইলিয়ামসকে দেখে নিতে চলেছে, আর দেখে মনে হচ্ছে সামার স্ল্যামের জন্য সম্ভবত ব্যারেন করবিন আর ট্রিক উইলিয়ামসের মধ্যে ডাব্লিউডাব্লিউ একটা গল্প চালাতে পারে। যাই হোক না কেন, আমরা আবার সেই ল্যাডার ম্যাচের একটা কোয়ালিফিকেশন ম্যাচ দেখতে পাই, যেখানে এবার ম্যাচটা ছিল নায়া জ্যাক্স আর জেড কার্গিলের মধ্যে। তো নায়া জ্যাক্স আর জেড কার্গিলের মধ্যে ম্যাচটা হচ্ছিল, কিন্তু এই ম্যাচের কোনো ক্লিয়ার উইনার ডাব্লিউডাব্লিউ বের করেনি, কারণ এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পেয়েছি যে শার্লেট ফ্লেয়ার এসে জেড কার্গিলকে অ্যাটাক করে দিয়েছে। এবার যেহেতু শার্লেট ফ্লেয়ার জেড কার্গিলকে অ্যাটাক করে দিয়েছিল, তাই ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জেড কার্গিল ম্যাচটা জিতে যায়, আর জেড কার্গিল সামার স্ল্যামের ল্যাডার ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে। এবার এটা দেখে নায়া জ্যাক্সের রাগ হয়ে যায়, তো নায়া জ্যাক্সও শার্লেট ফ্লেয়ারের উপর অ্যাটাক করে দেয়। তো এরপর ডাব্লিউডাব্লিউ আর একটা কোয়ালিফাইং ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে, যেটা নেক্সট উইকে হবে, যেটা হবে শার্লেট ফ্লেয়ার ভার্সেস নায়া জ্যাক্সের মধ্যে। কিন্তু যখন শার্লেট ফ্লেয়ার রিংয়ে পড়েছিল, তখন আমরা দেখতে পাই জেড কার্গিল আর তার যে টিম তারা এসে আবার শার্লেট ফ্লেয়ারের উপর অ্যাটাক করে দিয়েছে। মানে শার্লেট ফ্লেয়ার আর জেড কার্গিলের ফিউড এখান থেকেও কন্টিনিউ হচ্ছে। ব্যাক স্টেজে আমরা দেখতে পাই ব্লেক মনরো ব্যাক স্টেজে ক্যান্ডেস লেরের উপর অ্যাটাক করে দেয়, যখন ক্যান্ডেস লেরে তার স্বামী, তার প্রতিদেবতা মানে জনি গর্গানোর সাথে দাঁড়িয়েছিল, আর জনি গর্গানো তো সেই ডিপ্রেশনেই উল্টে আছে, তো তার বউকে ধরে মারছে, কিন্তু তবু সে ডিপ্রেশন থেকে উঠছে না। যাই হোক না কেন, এইভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি, মানে আজকে না গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ব্লেক মনরো ব্যাক স্টেজে অনেকের উপর অ্যাটাক করছে। তো ব্লেক মনরোর এখান থেকে স্টোরিটা যে অ্যাকচুয়ালি কী হবে সেটা নিয়ে আমি সত্যি এই মুহূর্তে কোনো আইডিয়া পাচ্ছি না। তো দেখা যাক আলটিমেটলি ব্লেক মনরোর সাথে ডাব্লিউডাব্লিউ কী করে, কিন্তু আপাতত সে ব্যাক স্টেজে একদম যাকে বলে উধম মাছিয়ে রেখেছে। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই ওয়ার্ল্ড রেডার্স ভার্সেস অ্যাক্সিয়ামের মধ্যে। এবার এই ম্যাচটা নিয়ে আমি কী বা বলবো, ম্যাচটা ভালো ছিল, আর আলটিমেটলি এই ম্যাচে ওয়ার্ল্ড রেডার্স জিতে যায়। এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নেই। এরপর আমরা আবার ব্যাক স্টেজে সিএম পাঙ্ক আর কোডি রোডসকে দেখতে পাই, যেখানে সিএম পাঙ্ক আজকে কোডি রোডসকে বারবার সতর্ক করছিল যে দেখ, গান্থারের সাথে তোর ম্যাচ তো আজকে ঠিক হয়ে গেছে, কিন্তু গান্থার কিন্তু আজকে শুধু ম্যাচ জিততে আসছে না, গান্থার আজকে তোকে আঘাত করতে আসছে, মানে তোকে এতটাই ইনজিওর করে দেবে যাতে আমাদের যে ম্যাচটা হবে কালকে সেই ম্যাচে তুই ভালোভাবে কম্পিট করতে না পারিস, তাই সেই দিকে একটু খেয়াল রাখিস। তো এই নিয়ে বারবার সিএম পাঙ্ক আজকে কোডি রোডসকেও সতর্ক করছিল। তো আমরা ব্যাক স্টেজে ড্যান হজনকেও দেখতে পাই, যেহেতু ড্যান হজনেরও কালকে জেডি ম্যাকডোনের সাথে একটা ম্যাচ আছে, তো আজকে সেটা নিয়ে তার সাথে একটা ইন্টারভিউ করতে এসেছিল, যেখানে মানে জ্যাকি রেডম্যান যে ছিল সে একটা ইন্টারভিউ করতে এসেছিল। তো সে জিজ্ঞাসা করছিল যে ড্যান হজনের প্ল্যান কী, তো ড্যান হজন তো সবার থেকে হেল্প নিতে অস্বীকার করেছে। তো এখন ড্যান হজন কী করবে, যেখানে জাজমেন্টে তো নাম্বারস গেম খেলবে। তো ড্যান হজন বলে আমার কাছে ওটা ব্যাকআপ আছে, সে একটা বিড়ালের পুতুল নিয়ে আসে। তো জ্যাকি রেডম্যান বলে তো ওই বিড়ালের পুতুল তোকে কীভাবে সাহায্য করবে ড্যান হজন। তো ড্যান হজন তারপর বলে যে
এরকম কোনো কথা জিজ্ঞাসা করতে নেই, কারণ এরকম কথা জিজ্ঞাসা করলে ইউ আর কার্স, আর তারপর সব কিছু আবার ফেটে ফুটে যাচ্ছিল। তখন ড্যান হজেন আর জ্যাকি রেডম্যান সেখান থেকে পালিয়ে যায়, আর যেতে যেতে ড্যান হজেন সেই বিড়ালের পুতুলটাকেও নিয়ে পালায়। তো দেখা যাক সেই বিড়ালের পুতুল কীভাবে কালকে ড্যান হজেনের সাহায্য করে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। আর হ্যাঁ, স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের সব প্রেডিকশন আমি অলরেডি চ্যানেলে করে রেখেছি, তো যারা যারা সেই ভিডিওটা চেক আউট করোনি অবশ্যই গিয়ে সেটা চেক আউট করো। এবার ফাইনালি কথা বলা যাক স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের, যেখানে ম্যাচ ছিল গান্থার ভার্সেস কোডি রোডসের মধ্যে। এবার ম্যাচটা শুরু হয়, ম্যাচটা একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট লেভেলের ম্যাচ ছিল। এই ম্যাচের শুরুর দিকে আমরা দেখতে পাই যেমনটা সিএম পাঙ্ক ধারণা করেছিল ঠিক সেটাই হতে থাকে, কারণ গান্থার আজকে কোডি রোডসকে হারানোর থেকে বেশি কোডি রোডসকে ইনজিওর করতে এসেছিল, তাই কোডি রোডসের পায়ে বারবার আঘাত করছিল। কিন্তু তারপর আমরা দেখতে পাই যাতে কোডি রোডসকে গান্থার বেশি ইনজিওর করে দিতে না পারে, তার জন্য কোডি রোডসকে সাপোর্ট করার জন্য সিএম পাঙ্কও সেখানে চলে আসে। তো সিএম পাঙ্ক আজকে কোডি রোডসের রিং সাইডে ছিল। এবার গান্থার আর কোডি রোডসের ম্যাচ হচ্ছে, তাও স্ম্যাকডাউনের এপিসোডে, আর সেখানে ডাব্লিউডাব্লিউ আমাদেরকে একটা ক্লিন রেজাল্ট দেবে, এটা তো হতেই পারে না। তো এই ম্যাচের শেষের দিকে আমরা দেখতে পাই যে স্যামি জেন এসে সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করে দেয়। আর স্যামি জেন যখন সিএম পাঙ্কে অ্যাটাক করছিল তখন কোডি রোডস ভাবে যে এ কী করে আমার পার্টনারকে অ্যাটাক করছে। তো কোডি রোডস তারপর স্যামি জেনের উপর অ্যাটাক করে দেয়, আর তারপর স্যামি জেন আবার কোডি রোডসের গায়ে হাত তোলে, আর ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। এবার ম্যাচটা যখন ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায় তখন তো এই ম্যাচের আর কোনো রেজাল্ট বেরোয় না। আমরা দেখতে পাই যে যে চারজন সুপারস্টারের মধ্যে কালকে ম্যাচ হতে চলেছে মানে টিমে, তো সেই চারজন সুপারস্টারই মানে গান্থার, কোডি রোডস, সিএম পাঙ্ক আর স্যামি জেন, তারা চারজনই ব্রল করতে থাকে, আর এই ব্রলটা আরও বড় রূপ নিতে থাকে। আর তারপর ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালসরা, ডাব্লিউডাব্লিউ রেফারিরা সবাই তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে ছাড়াতে পারে না। আর এই চারজন সুপারস্টারের মধ্যে একটা বিশাল বড় ব্রল হয় স্ম্যাকডাউনের শেষে, আর এইভাবেই আজকে স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়ে যায়। তো স্ম্যাকডাউন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমি বলবো যে দেখো, এমন কিছু বড় শো তো ছিল না বা বড় এপিসোড ছিল না, খুব খারাপ জিনিসও যেমন হয়নি তেমন খুব ভালো জিনিসও হয়নি, যেটার জন্য একদম স্ম্যাকডাউন মাস্ট ওয়াচ হয়ে যাবে। এমনি তোমরা দেখতে পারো, কিন্তু বেশিরভাগ সময়ই মানে সময়ের বরবাদই ছিল। তো না দেখলেও যেমন কিছু ক্ষতি হয়ে যাবে সেরকম কিছু না, তাই আমার মতে তো স্ম্যাকডাউন জাস্ট মোটামুটি ছিল। কিন্তু তোমাদের স্ম্যাকডাউন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে তোমরা জানাতে পারো। যাই হোক না কেন, এবার ফাইনালি ভিডিও শেষ করার আগে কথা বলা যাক গান্থারের সেই কন্ট্রোভার্সিয়াল কমেন্টটা নিয়ে। তো আমাদের রিং জেনারেল গান্থার একটা কমেন্ট করে দিয়েছে যেটা সামনে এসেছে। তো গান্থার ব্যাক স্টেজে আর্জেন্টিনার ম্যাচ দেখছিল, তো সেইখানে ম্যাচ দেখতে দেখতে গান্থার একটা কমেন্ট করে যে আর্জেন্টিনার যেমন লিওনেল মেসি আছে, যাকে কিনা ফিফা সব কিছু হ্যান্ড ওভার করে দেয় আর সে সব কিছু পেয়ে যায়। মানে এইটা এখন একটা ধারণা চলছে ফ্যান্সদের মধ্যে, মানে তোমরাও যারা ফিফা ওয়ার্ল্ড কাপ ফলো করছে এখন তোমরা হয়তো ইন্টারনেটে দেখতে পাচ্ছ যে এরকম একটা আর্জেন্টিনার মেসিকে নিয়ে কথা আসছে যে ফিফা একটু মেসিকে ফেভার করে, আর ফিফা মেসির হাতে সব কিছু তুলে দেয় বা তাকে একটু সুযোগ সুবিধা বেশি দেয়, বা আর্জেন্টিনাকে একটু হালকা হাতে নেওয়া হয়। আর্জেন্টিনার ফাউলগুলো ঠিকঠাকভাবে রেফারিরা দেয় না, কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে কোনো টিম ফাউল করলে তাকে খুব কড়া হাতে ট্যাকেল করা হয়। মানে সোজা কথায় ফিফা একটু আর্জেন্টিনাকে ফেভার করে, এরকম একটা কথা ইন্টারনেটে চলছে আর্জেন্টিনার এগেনস্টে। তো সেটাকেই গান্থার বলছিল যে যেইভাবে ফিফা লিওনেল মেসিকে ফেভার করে, ডাব্লিউডাব্লিউই ঠিক সেইভাবে কোডি রোডসকে ফেভার করে, তাই কোডি রোডস হলো মানে ডাব্লিউডাব্লিউই লিওনেল মেসি। তো এইভাবে সে কোডি রোডস আর মেসির উপর একটা শট নিয়ে নিয়েছে। এবার এইটা নিয়ে লিওনেল মেসি ফ্যান্স তোমরা বা যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করো, তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, এখানে আমাকে হেট করার কোনো বিষয় নেই, আমি এখানে কিছুই বলছি না। গান্থার জাস্ট যে কথাটা বলেছে আর ইন্টারনেটে এখন যে কথাটা চলছে আমি সেটাই তোমাদের সামনে রাখলাম। Da kommt der Lionel Messi von WWE. Er kriegt auch alles hinten reingeschoben. এবার তোমাদের যদি কিছু বলার থাকে সেটা তোমরা গান্থারকে বলতে পারো, আর কি বলতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকেও তোমরা পারলে জানাতে পারো। তো যাই হোক না কেন, ভিডিওটাই অবধি থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর ভিডিওটাকে পারলে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাকে যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে হয় তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।